সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি। তারপরে হলো আহ 4টা বই তোমাদেরকে দিয়েছি। ওই বইগুলো যেমন এখন ক্লাসের মধ্য দিয়ে আমার সে বইয়ের যে ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধনে আসছে। যেমন আমি মল্লিক স্যারকে দিয়ে আমি 4 দিন 4টা বইকে প্রুফ দেখাইছি। লাস্ট তারপর দেখা গেছে বানান ভুল আছে, কোন একটা বানানের কারণে হয়তো অর্থটাই ভুল হয়ে গেছে। তো এটা হয়েছে প্রথমবার বিধায়। আর এখন আমরাও, আমার যে টাইপিস্ট আছে, আমরাও বুঝে গেছি যে কিভাবে সর্বোচ্চ কারেক্ট করা যায় সেটা এই এই সিস্টেমের মধ্যেই আছে। যে আমার লেখা কোনো ভুল আছে কিনা তুমি চাইলে ভুল ধরাই দেবে যে এটা তো ভুল আছে। তো কাজে আমার দ্বারা আরো এটা লাগবে না, অসুবিধা হবে না। তো যাক, আজকে আমাদের বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা। গত ক্লাসে, এর আগের ক্লাসে তোমাদের আমি সিলেবাসটা দিয়ে দিচ্ছি এবং সিলেবাসের উপরে আলোচনা করেছি। আচ্ছা, 16টা চ্যাপ্টার তো এত আলোচনা করা যায় না সম্পূর্ণ একটা ক্লাসে। তোমাদের যদি কোনো সিলেবাসে কোনোটা জানার আহ জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবে। আর তোমরা যেহেতু প্রথম প্রিলিমিনারি পরীক্ষা দেবে, তোমরা এই বিশেষ পরীক্ষার জন্য দিনে কয়েক ঘন্টা তোমরা সময় ব্যয় করো, মানে সময় দাও, এটা বিনিয়োগ, সময় বিনিয়োগ করো। আজকে একটা কথা বলেছে, এই কয়েক ঘন্টা এই কয়েক ঘন্টা একটা যে কোনো কিছু বলো। যত তাড়াতাড়ি এই মাস কিছুদিনের ভিতরে রেজাল্ট সার্কুলার হয়ে যাবে, তারপর হয়তো মে মে মাসের দিকে হয়তো পরীক্ষা হবে। মে মাসের দিক পরীক্ষা হয়ে যে গত ইসের 47-এর পরীক্ষা হওয়ার পরে নভেম্বরের 27 তারিখে পরীক্ষা এবং পরীক্ষা দিছে। ওরা কালকে যে সেই পিএসসির সামনে মারামারি শুরু করছে। আজকে বোধহয় তারা অনশন করতেছে বোধহয় এরকম। কালকে আমার গ্রুপে আমি জিজ্ঞেস করলাম তোমাদের দাবি মানছে কিনা বা পিছাবে কিনা। কারণ আমি তাদেরকে মানে এমন একটা ব্যবস্থা করেছে, এটা স্লোলি করতে হয়। যে কোনো একটা রেডিকাল চেঞ্জ করতে গেলে কিন্তু ওই সময় যারা থাকে তারা বিপদে পড়ে যায়। আপনি আগে দিয়েছেন 8 মাস 9 মাস, কোনোটা যেন 1.5 বছরের সময় দিয়ে দিয়েছেন। হঠাৎ করে আপনি 2 মাস নিয়ে আসলেন কেন? হঠাৎ করে আপনি 4 মাসে নিয়ে আসতেন, 5 মাসে নিয়ে আসতেন, পরেরটায় 4 মাসে নিয়ে আসতেন, তারপরটায় 3 মাসে নিয়ে আসতেন, বলে দিতেন যে এরপর কিন্তু 3 মাস হবে। 3 মাসের নিচে প্রিলিমিনারির জন্য একটা ছেলে মেয়ের সময় পায় 2 বছর, আর রিটেনের জন্য যদি সময় পায় 3 মাস, তাহলে সে কিভাবে পারবে? রিটেনে পরীক্ষা 900 নম্বরের পরীক্ষা দিতে হবে, তোমার সাবজেক্ট হয় 1100 নম্বর। তো যক আমাদের ভারতে পেরেছে। ভারতের নিয়ম মোতাবেক বলা আছে যে মে মাসের এত তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন এখন তোমরা সার্কুলার না হলে অ্যাপ্লিকেশন করো না। ভারতে সার্কুলার হলো কি হলো না সেটা তোমার বিষয় না। বিষয়টা হচ্ছে তোমার মে মাসের এত তারিখের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করবে। এত তারিখে তোমার প্রাথমিক পরীক্ষা হবে, বাছাই পরীক্ষা হবে। এত তারিখে তোমার রিটেন পরীক্ষা হবে, রিটেন রেজাল্ট এই সময় দেওয়া হবে, এই সময় ভাইবা হবে। 1 বছর 15 মাস সময় শেষে তোমাকে একেবারে সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তোমাকে পাঠিয়ে দিবে ট্রেনিং এ, প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দিবে। দেন প্রশিক্ষণ নিয়ে তুমি আস্তে 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 যেখানে প্রশাসনে কাজ করতে পারবে। এটা অবশ্যই সময়ের ব্যাপার। সময় লাগবে অ্যাডজাস্ট করতে। আমাদের এখানে একটা বিশেষ লাগে কত, 3 বছর 3.5 বছর 4 বছর লেগে যায়, তাই না? জি স্যার। তো কেন ভালো ছেলেমেয়েরা থাকবে? কেন মানে কি বলবো, যে যাদের ক্রিয়েটিভিটি আছে, যারা ভালো বেসিক আছে, তারা তো অন্য যে কোনো প্রাইভেট চাকরি নেবে বা বিদেশে চলে যাবে। তো কাজেই যদি আমাকে দেশের ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদেরকে প্রশাসনে আনতে হয়, সরকারি চাকরিতে আনতে হয়, তাহলে সময়টা একটু কমাতে হবে। যাও, সেটা আসে। তো কাজেই বাংলাদেশ বিষয়াবলীর আজকের টপিকটা ছিল আমাদের হলো রাজনৈতিক ইতিহাস 1। বলো তো টপিকটা কি আমাদের? রাজনৈতিক ইতিহাস 1। আর আরেকজন বলো।
আরেকজন বলো, কি টপিকটা কি, আরেকজন বলো। স্যার রাজনৈতিক ইতিহাস এক। আরেকজন বলো। ক্লাসে নেটওয়ার্কে বোধহয় প্রবলেম, বোধহয় ঢুকতেছে আবার যাইতেছে। আচ্ছা, কথা বলো সবাই, কথা বলে বোঝা যাবে তোমার নড়াচড়া করছো। রাজনৈতিক ইতিহাস এক। আচ্ছা, আমি তোমাদের সিলেবাসে বলে দিয়েছি। এই রাজনৈতিক ইতিহাসটা হচ্ছে আমাদের 1947 থেকে 25 মার্চ 1971। এটা হলো আমাদের রাজনৈতিক ইতিহাস। আমি কি বলছি আমাদের, বলতো কি বলছি, কি বলছি আমাদের না? জি স্যার। এই আমাদের মানে কি? স্যার বাংলাদেশকে কেন্দ্র করে যে রাজনৈতিক ইতিহাস তৈরি হয়েছে। আমাদের হচ্ছে পূর্ব বাংলার বাঙালি জাতি। এর আগে কি আমরা রাজনীতি করিনি? কেউ কংগ্রেস, কেউ মুসলিম লীগ করেনি? করেছে না? জি স্যার। আবার কেউ কি শেরে বাংলার কৃষক প্রজা পার্টি করেনি? জি স্যার। তারা কি পূর্ব বাংলার জন্য করেছিল, না ভারতীয়দের সর্বভারতীয় করেছিল? সর্বভারতীয়। এইটা হচ্ছে পার্থক্য, যে 47 থেকে আমাদের মানে হচ্ছে আজকে যে 71 সালে 26 মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা করলেন, যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হলো, এবং তার নির্দেশ মোতাবেক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনী এবং তার দোসরদের, তোরা খেয়াল রাখবে, আজকে বাংলাদেশের রাজনীতি যে মাত্রায় গিয়েছে, তারা কিন্তু 71 সালে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করেছে সেই সময় আজকে যারা 71-এ কোলাবরেট করেছে, সহযোগিতা করেছে, রেজাক্কার আল বদর আলসাজ পিস কমিটি গঠন করে অক্সিলারি ফোর্স হিসাবে পাকিস্তানকে সহযোগিতা করেছে, সারেন্ডার শিটে তাদের কথাও বলা আছে। অর্থাৎ 71-এ যারা পাকিস্তানের ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, তারা সবাই সারেন্ডার করেছে কবে? 1971 সালে 16 ডিসেম্বর। বলো। 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। তাহলে 16 ডিসেম্বর যারা সারেন্ডার করছে, তাদের কি এই বাংলাদেশের রাজনীতি করার কোন রাইট আছে? থাকার কথা কি? না স্যার। তারা কি এই দেশটাকে ধারণ করে? না স্যার। তারা কি বাঙালি জাতীয়তাবাদ ধারণ করে? না স্যার। তারা কি 71-এ 47-এর ভাষা চেতনা ধারণ করে? যদি না 47-এর স্যার। ভাষা চেতনা আমি ধারণ করি, তাহলে 47-এর ভাষা আন্দোলন না হলে 71-এ বাংলাদেশ হতো? না স্যার। তাহলে বিষয়টা দাঁড়ালো হলো, আমাদের পরিষ্কার হতে হবে যে আমাদের একটা জায়গায় আসতে হবে, সেটা হলো নির্দিষ্ট একটা জায়গা নিয়ে কারোর অনৈক্য থাকবে না, অনৈক্য থাকবে না। আচ্ছা দেখো তো, ভারতে কি ওরা স্বাধীনতা সংগ্রাম নিয়ে মহাত্মা গান্ধীকে নিয়ে কোনো সমালোচনা করে? না স্যার। ওরা কি মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে গুলি করে মেরে ফেলছেন 1948 সালে? জি স্যার। তাকে কি জাতির পিতার জায়গা থেকে সরানো হয়েছে? না স্যার। পাকিস্তানের কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না জাতির জনক, জাতির পিতা, ওনাকে কি চেঞ্জ করা হয়েছে? না স্যার। আমেরিকায় জর্জ ওয়াশিংটন, ফাউন্ডার, নেশন অফ দা ফাউন্ডার, এটা কি চেঞ্জ করা হয়েছে? কি চেঞ্জ করা হয়েছে নাকি? না বলো, সবাই না বলে না যাও। না স্যার। ডলারে কার ছবি থাকে?
এই চুল বাবরিয়ালা, ঝাঁকটা চুকের চুল, কাজী নজরুলের মতো, উনি হচ্ছেন লর্ড কি বলে যে জর্জ ওয়াশিংটন। আমেরিকা কি স্বাধীনতা যুদ্ধ নিয়ে কোনো তর্ক বিতর্ক করে? না স্যার। কত মানুষ মারা গেছে, কত মানুষ মারা যায়নি বাংলাদেশের মতো তর্ক বিতর্ক করে? বলে যাও। না স্যার। বোধহয় এই জার্মানিতে তাদের চারিত্রিক জনক অটোমান বিসমার্ককে নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। বাংলাদেশের সমস্ত কিছু আমরা এগুলো করছি। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় তর্কের জায়গা, বলবো না, আমি বলবো ভয়ঙ্কর জায়গা তোমাদের জন্য। তোমরা তরুণ ছেলে মেয়েরা যারা আগামী দিনে বাংলাদেশে বিনির্মাণ করবে, বাংলাদেশের, তোমাদের কাছে বারবার বারবার প্রশ্ন করা হয় যে তুমি কেমন বাংলাদেশ আশা করো ভবিষ্যতে। সেই বাংলাদেশটাকে তুমি যদি ৭১ সালে দেশ স্বাধীন হলো, ৭২ সালে আমরা কোথায় ছিলাম সেটা যদি না জানো, যেমন ধরো ৭২ সালে আমাদের মাথা পিছু আয় কত ছিল কেউ জানো? না, একজন না বলো। কেউ জানো? না স্যার, জানা নেই এটা। আচ্ছা, ধন্যবাদ। এই যে ঝটপট বলবে, দ্রুত হয়ে যাবে। মাত্র $93। তাহলে ৭২ সালে আমাদের মাথা পিছু আয় কত ছিল? $93। $93। এখন আমাদের ২০২৫ সালে হয়েছে প্রায় $২৮০০। তাহলে কি আমরা ৭২ আর ২৫ সালে কি ২৪ সাল পর্যন্ত, ২৫ সালে এসে কি ৮১ না পার্থক্য হয়েছে? বাড়ছে স্যার। তাহলে তুমি যদি এইটা না জানো, তাহলে আগামী ২০ বছর পর আমি কোথায় যেতে চাই সেটা কি লিখতে পারবে? না স্যার। তাহলে এটা হচ্ছে আমার, এটা আমার রুট। এটা কি আমার রুট শেকড়। স্যার। শেকড়ে না যেয়ে কি কেউ গাছের আগায় যেতে পারে? তুমি গাছের আগায় যেতে চাও, আগায় চাকরিটা বসে আছে, চাকরিটা আগায় আগায়, গাছের গোড়ায় চাকরি নাই। তার আগে তোমার তো গাছের গোড়ায় যেয়ে তারপর তো উঠতে হবে, গাছের ডালে পালায় যেয়ে উপরে যেতে হবে। তো যাক, এরকম আরো কথা আছে, তোমরা জানতে পারবে। তো এবার আসো, সেটা হলো আমরা এখানে পড়তোরা কি করেছি দেখো। ১৯৪৭ সালে পড়তে একটু একজন ১৯৪৭ সালে মুসলমানদের রাষ্ট্র পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট, একটু দাঁড়াও। পাকিস্তানের উনিশশো ঘোষণা এবং সাতচল্লিশ সালে মুসলমানদের রাষ্ট্র পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট। আমি বলি, পাকিস্তান কি মুসলমানদের রাষ্ট্র কিনা, পাকিস্তান টু নেশন থিওরি ভিত্তিতে হয়েছে কিনা? জি স্যার। টু নেশন থিওরি হচ্ছে মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি। এটি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ সালের ২২ মার্চ লাহোরে মুসলিম লীগের সভায় বলেছিলেন ভারতে মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, এবং এই টু নেশন থিওরি ভিত্তিতে ভারত ভাগ হতে হবে। তাহলে ভারত ভাগ হতে হবে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলো? ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে। তাহলে আমরা যারা মুসলমানরা চাচ্ছি, তাহলে মুসলমান বা কি বলে যে পাকিস্তান রাষ্ট্র কি মুসলমানদের না অন্য কারো? মুসলমানদের। আচ্ছা, তাহলে মুসলমানদের একটা রাষ্ট্র লাগবে, এই ভাবনাটা কখন থেকে আসলো? তাহলে আমাকে কি জানতে হবে প্রথম? তুমি ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছো, তার প্রেক্ষাপট পড়তে গেলে তোমার কি করো? ভাষা আন্দোলন শুরু করো না? জি স্যার। না, ভাষা আন্দোলন আরো অনেক পরে ব্যাপার। ভাষা আন্দোলন অনেক পরে ব্যাপার। ভাষা আন্দোলনের আগে এত গুরুত্বপূর্ণ তথ্য আছে যে তথ্যের কারণে পাকিস্তান ভেঙেছে। পাকিস্তান প্রথম ভাষা আন্দোলনের কারণে ভাঙেনি। দেখো তো, আমরা কি কখনো পড়ালেখার ক্ষেত্রে একটু পশ্চাতে যাই? আমরা ওই এক পাইছি ভাষা আন্দোলন, ৫৪-এর নির্বাচন, ওই ৫৬-এর সংবিধান, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ বঙ্গবন্ধু ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এইভাবে শেষ করি না?
জি স্যার। জি আচ্ছা, স্যার। আমি তোমাদের যে ব্যতিক্রম জায়গায় যাব, যেটা আমি এখন থেকে যে কথাগুলো বলবো, এটা আমি আগে, তোমার যদি রেকর্ড থেকে লিখে নেবে। আমি আমি জানি আমার কথাগুলো তুমি আজকে শুনলে নিজেরা কালকে নিজেরাই লিখতে পারবে, পারলে রাত্রি লেখো। তাহলে মুসলমানদের রাষ্ট্র গঠনের প্রেক্ষাপট, মানে মুসলমানদের 47 সালে এই প্রেক্ষাপটে হচ্ছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 নাম্বার। বলো কি লেখা আছে? মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রথম প্রস্তাব। প্রথম প্রস্তাব। খেয়াল করো, 1930 সালে, 1930 সালে এলাহাবাদে, এলাহাবাদে মুসলিম লীগের, মুসলিম লীগের বার্ষিক সভা। তাহলে 1930 সালে মুসলিম লীগের বার্ষিক সভাটা কোথায় হয়েছিল? এলাহাবাদে। সেই বার্ষিক সভায় সভাপতিত্ব করেছিলেন, তিনি হচ্ছিলেন স্যার আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল। তোমাকে যদি বলা হয় যে পাকিস্তান সৃষ্টির জনক বলা হয় কাকে? স্যার এই আল্লামা ইকবাল। হ্যাঁ, আল্লামা ইকবাল। এখন তো যে রিজুম চলছে বাংলাদেশে, সেখানে বঙ্গবন্ধুর যা যা আছে এগুলো পড়াতে নিষেধ করে দিয়েছে। আমি হয়তো উচ্চারণ করতে হবে, কারণ আমি তো পড়াতে গেলে হয়তো ছয়দফা আমি পড়াবো না, যেহেতু ওটা নিষেধ করা আছে। ছয়দফা বঙ্গবন্ধু দিয়েছিলেন। বাট আমি যখনই যাই না কেন, বঙ্গবন্ধুর নাম না বলায়, না বলে আমার পক্ষে না, কারোর পক্ষে কি ইতিহাস আলোচনা করা সম্ভব? না স্যার। শেরে বাংলা না বলে কি সম্ভব? না স্যার। মৌলানা ভাসানীর নাম না বলে কি আলোচনা করা সম্ভব? সম্ভব? না স্যার। আরেকজন বলো সম্ভব কিনা, সরর দিকে আলোচনা না করা সম্ভব? একটু কথা বলো। এই মহান ব্যক্তিত্বদের যদি আমি, তাদের অবদান না থাকলে কি আলোচনা করা লাগতো? না স্যার। তাহলে এদের অবদান আছে বিধায় আলোচনা করা লাগতেছে। আমি হ্যাঁ। কেন বলছি বীর উত্তম, আমার কি বলবো, আহ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, আমি কি বীরোত্তম বলতে পারতাম যদি 71 যুদ্ধ না হতো? না স্যার। আমি সেই যুদ্ধের ফলে 1973 সালে ওসমানী নেতৃত্বে গঠিত কমিশন যদি ওনাকে বীরুত্তম উপাধি না দিত, তাহলে কি আমি তাকে বীরুত্তম বলতে পারতাম? না স্যার। উনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন না? জি। জি স্যার। উনি জেট ফোর্সের অধিনায়ক ছিলেন না? জি জি। কি ছিলেন কিনা? জি স্যার ছিলেন। আমি কি এগুলো স্কেপ করে যেতে পারবো? না স্যার, সুযোগ নেই। তাহলে কেন আপনারা আমাদের সন্তানদেরকে বিপদগামী করছেন? আমি তোমাদের শেখাবো কিভাবে জামাত ইসলাম গঠিত হয়েছে। হয়তো এমন হতে পারে জামাত ইসলাম এর কৃতিত্ব আলোচনা করুক, হতে পারে না? জি স্যার। আমি সেটাও পড়াবো তোমাদের। এখন কৃতিত্ব বলতে কি? এই ভারত উপমহাদেশে একটা মাত্র পার্টি জামাত ইসলাম, যারা ভারত বিভক্তি চায়নি, পাকিস্তান বিভক্তি চায়নি। কথা বুঝতে পেরেছো? স্যার এক হিসাবে তো স্যার এটা তো
ভালো না? আমরা যদি একসাথে থাকতাম ভালো তাহলে না আরো কিচ্ছু ব্যবহার করবো না। বিশ্বে ভালো ইউনাইটেড। না খারাপ না কিচ্ছু শব্দ ব্যবহার করবো না, ব্যবহার করবো হলো তথ্য। ইভালুয়েশন করার সময় কখনো ভালো না খারাপ না খারাপ ভালো এই শব্দ তুমি ব্যবহার করবে হলো তার ভূমিকাটা মূল্যায়ন করার সময় তুমি মনে করবে এটি একটা মানে কি বলবে যে উত্তম ব্যবস্থা হয়েছে, উত্তম কর্মকাণ্ড হয়েছে, এটা মানুষের জন্য কল্যাণকর হয়েছে অথবা মানুষের জন্য কল্যাণকর হয়নি। ভালো খারাপ এই শব্দগুলো ব্যবহারযোগ্য না, তুমি অন্য বিশেষণ ব্যবহার করবা। আমি চেয়েছিলাম উত্তম হওয়ার জন্য, আমি হতে পারিনি, তাই আমি বলি যে আমাদের প্রত্যাশা ছিল উত্তম হওয়ার, কিন্তু আমরা উত্তম হতে পারিনি। কেন পারিনি? এই কারণে পারিনি। তাহলে কি আমি ভালো খারাপ শব্দগুলো ব্যবহার করলাম? না স্যার। এ কথা বলবে না কখনো কোনো মানুষকে, বিশেষ করে আমাদের মহান নেতা যারা, তাদেরকে কখনোই আন্ডার এস্টিমেট করা বা ছোট করার মানসিকতা দেখাতে পারবে না, সমালোচনা করতে পারবে। আচ্ছা, সমালোচনা শব্দের অর্থ কি? বলো একজন, বলো সমালোচনা শব্দের অর্থ কি? ক্রিটিসিজম। ও তো ইংরেজি হলো। সমালোচনা শব্দের অর্থ হচ্ছে ইতিবাচক নেতিবাচক বিষয়টি তুলে ধরা। ভালোটাও কিন্তু সমালোচনা, আবার নেতিবাচক এটা ইতিবাচক। সমালোচনা মানে আমি বলছি যে আমাদের আজকে যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি এই কাজগুলো করেছেন, এগুলো ভালো ভালো। আমি ইতিবাচক বললেই সেটা ভালো হবে না। জি স্যার। আবার যদি বলি যে যে কাজগুলো করেছেন সেগুলো ভালো হয়নি, নেতিবাচক বললে ভালো হয়নি বলা হবে না। জি স্যার। অর্থাৎ সমালোচনা মানে কাউকে ছোট করা না, আরেকজনকে বড় করার জন্য আরেকজনকে ছোট করাটা, যেটা বাংলাদেশের রাজনীতিবিদরা করতে 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 তোমাদেরকে ভিতরে এমন একটা মানসিকতা ঢুকে দিয়েছে যে তোমাদের সেখান থেকে সরিয়ে আনা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হয় তোমরা ডান বাম নাই, হয় তোমরা বাম ডান নাই। একজন কিন্তু এক পক্ষ কি হয় না, দুই পক্ষ থাকতে হয়। জি স্যার, দুইটা পক্ষ থাকতে হয়। বলি এই যে আল্লামা ইকবাল, তাহলে তোমাদের বলা যে মুসলমানদের রাষ্ট্রের প্রথম প্রস্তাব কে করেছিলেন বলো? স্যার আল্লামা ইকবাল। আচ্ছা, তখন তুমি লিখবে ওই সময়টা বলে দিলাম 1930 সালে। আচ্ছা, তিনি বলেছিলেন, তিনি যে প্রস্তাবটা করেছিলেন সেটা হলো এক নম্বরে এক নম্বর ছিল হলো পাঞ্জাব। বলো কি লিখেছি? পাঞ্জাব। তারপরে সিন্ধু। বলো তোমরা বলো। সিংকু। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। বলো। উত্তর উত্তর পশ্চিম পশ্চিম সীমান্ত। সীমান্ত প্রদেশ। আর হলো বেলুচিস্তান। নিয়ে মুসলমানদের রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন। আমি আবার বলছি 1930 সালে মুসলিম লীগের বার্ষিক সভায় সভাপতির ভাষণে আল্লামা ইকবাল ভারতে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রথম প্রস্তাব করেছিলেন। তিনি প্রস্তাব করেছিলেন সেই সকল ভূখণ্ড নিয়ে মুসলমানদের রাষ্ট্র গঠন করার জন্য। তার মধ্যে ছিল পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান। তাহলে বলতো প্রথম মুসলমানদের রাষ্ট্রের গঠনের এরিয়াটা কোনটা ছিল? এই চারটি নাম বলো।
পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান। আচ্ছা, এই প্রস্তাবটা কে করেছিলেন? আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল। কাকে বলা হয় পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা? পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কাকে বলা হয়? আল্লামা ইকবালকে। আল্লামা ইকবালকে। এইবার আসো, 1947 সালে 14 আগস্ট পাকিস্তান হয়েছে না? জি স্যার। পাকিস্তান কখন হয়েছে? 1947 সালের হ্যাঁ বলো। 14 আগস্ট। 14 আগস্ট। আচ্ছা, সেই সময় আমরা কি 47 সালে 14 আগস্ট পাকিস্তানের অংশ হইনি? জি স্যার। আমরা কি এখানে পাকিস্তান, এখানে কি আছে আমরা? আল্লামা ইকবালের প্রস্তাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলকে আসি, আমরা আসি? আল্লামা ইকবালের প্রস্তাবে কি আমাদের, আমরা আছি, আমাদের ভূখণ্ড আছে মুসলমানদের রাষ্ট্রে? না স্যার, ওয়েস্ট বেঙ্গল এগুলো তো নাই স্যার। প্লিজ, আমরা আজকে যে 47 সালে যে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়েছিল, সেই পূর্ব বাংলা কি আল্লামা ইকবালের প্রস্তাবে মুসলমানদের রাষ্ট্রের ভূমি, মুসলমানদের রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে নাম উল্লেখ করেছিলেন? না স্যার। না না, এই ভূমিকা তো উল্লেখ কিন্তু করেনি। 47 সালে আমাদেরকে রাখা হয়েছে কিনা? 47 সালে আমরা পূর্ব বাংলা কি পাকিস্তানের অংশ হয়নি? হয়েছি স্যার। জি স্যার। কিন্তু আল্লামা ইকবালের প্রস্তাবে কি আমরা ছিলাম? না তাহলে বলো স্যার, কেন ছিলাম না? তো প্রশ্ন করবে স্যার, কেন ছিলাম না, বলো কি বলবে? স্যার, জানা নাই তো কারণটা। না না, তুমি প্রশ্ন করবে তো। তো শোনো, একটা শব্দ ব্যবহার করার পরে কনসিকুয়েন্সলি যদি তোমার ভিতরে প্রশ্নের উদ্রেক হয়, তাহলে মনে করবে তুই ভালো বুঝতে পারতেছো। 47-এ নেওয়া হলো স্যার, তাহলে এই সময় নেওয়া হলো না কেন? তাই তো। আমি কি প্রশ্ন রাখছি, আমাদেরকে 47 সালে গেছি আপনাদের সাথে, আমাদেরকে নিয়েছেন, কিন্তু আল্লামা ইকবাল আপনারা তো 23 সালে তো আপনি আমাদের কথা বলেননি। অথচ মুসলিম লীগ এই ঢাকায় 1906 সালের ডিসেম্বর মাসে শাহবাগে আমাদের সলিমুল্লাহ খানের বাগান বাড়িতে সর্বভারতীয় 68 জন মুসলিম নেতা এসে মুসলিম লীগের সূচনা করেছিলেন, যদি আনুষ্ঠানিকভাবে তখন মুসলিম লীগ নাম হয়নি। তাহলে যে মুসলিম লীগের জন্ম হয়েছে ঢাকায়, সেই মুসলিম লীগ 1930 সালে মুসলমানদের রাষ্ট্রের কথা বলছেন, সেখানে আমরা নাই, তাই তো? জি স্যার। জি স্যার। পরে বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়েছে যে মুসলমানদের রাষ্ট্রের প্রথম প্রস্তাব কে করেছিলেন, কখন করেছিলেন? এটা তোমরা লিখতে পারবা না? জি স্যার, পারবো। জি স্যার। ধন্যবাদ। কালকে লিখে আমাকে গ্রুপে পাঠিয়ে দেবে, দেখি কে কেমন লিখতে পারো। এটা হচ্ছে স্যার, 2 প্রশ্নটা নম্বর। আরেকবার বলবেন একটু প্লিজ। ওইটা আমার সংক্ষেপে তোমরা লিখবে, কথা, কথাগুলো সংক্ষেপে লিখবে। কি মুসলমানদের রাষ্ট্র গঠনের প্রস্তাব, প্রথম প্রস্তাব তুমি লিখবে যে 1930 সালে এলাহাবাদে মুসলিম লীগের বার্ষিক সভায় সভাপতির ভাষণে আল্লামা ইকবাল মুসলমানদের রাষ্ট্র গঠনের জন্য পৃথক পৃথক একটি রাষ্ট্র গঠনের জন্য প্রথম প্রস্তাব করেছিলেন। হুম। আল্লামা ইকবালের প্রস্তাবে মুসলমানদের রাষ্ট্রের জন্য যে সকল ভূখণ্ডের কথা বলা হয়েছিল, তার মধ্যে ছিল পাঞ্জাব, উত্তর কি বলে সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। উল্লেখ্য যে আল্লামা ইকবালের সে প্রস্তাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের উত্তর পূর্বাঞ্চল বা পূর্ব বাংলা ছিল না, যদিও 47 সালের 14 আগস্ট আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। এবার বুঝেছো কতটুকু লিখতে হবে? জি স্যার। বাস, এবার চলে আসো। এবার 2 নাম্বার। 2 নাম্বার কি? পাকিস্তান নামকরণ। আচ্ছা, পাকিস্তান নামকরণ। দেখো, 1933 সালে চৌধুরী রহমত আলী, এই চৌধুরী রহমত আলী ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এবং তিনি জাতিতে ছিলেন পাঞ্জাবি।
তাহলে চৌধুরী রহমত আলী কে ছিলেন? একজন পাঞ্জাবি। তার বাড়ি কোথায় ছিল? পাঞ্জাবি। তাহলে কি লিখেছে কতগুলো তো বলতো? 1933 সালে চৌধুরী রহমত আলী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলেন তখন তিনি পাকিস্তান নামকরণ করেন। তাহলে পাকিস্তান নামকরণটা কে করেন? চৌধুরী রহমত আলী। কত সালে? 1933 সালে। 1933 সালে। তখন তিনি লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। উনি জাতিতে কি ছিলেন? পাঞ্জাবি। পাঞ্জাবি। এইবার চলে আসো, এখানে কিন্তু প্রচুর তথ্য তোমরা মনে রাখতে পারবে। সেটা হলো উনি যে পাকিস্তান নামকরণ করেছেন, এখানে আমরা দুটি অর্থবোধক শব্দ, দুটি অর্থবোধক শব্দ আছে এখানে। তাহলে পাকিস্তান এই 1 2 3 4 5 6 7 8 আটটা অ্যালফাবেট, এইটার মধ্যে কয়টা অর্থবোধক শব্দ আছে? দুটি। দুটি। নাম্বার 1 PAK, পাক। পাক এটা হলো উর্দু শব্দ। মানে সিলেবেলের কথা বলছেন? সিলেবল? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। বর্ণ। আমি অ্যালফাবেট জি শব্দের স্যার। ব্যবহার করছি। অ্যালফাবেট বর্ণ না? জি স্যার। আচ্ছা, এতটা অ্যালফাবেট আছে। তার ভিতরে প্রথম তিনটা হচ্ছে PAK, পাক। পাক হচ্ছে উর্দু শব্দ। পাক কোন শব্দ? উর্দু উর্দু শব্দ। শব্দ। উর্দু শব্দ। এর অর্থ হলো তোমার পবিত্র। তাহলে পাক হচ্ছে, বলো পাক কি শব্দ? উর্দু শব্দ। পাক উর্দু তার শব্দ। অর্থ, আমি এবার পবিত্র। আইটাকে এখানে উজ্জ্বল করছি। STAN, স্থান। স্থান হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো জায়গা। এবার বলো তো স্থান, স্থানটা কি? ইসটা হলো ফার্সি শব্দ যার অর্থ হলো জায়গা। তাহলে পাকিস্তান মিলে কি হলো? পবিত্র জায়গা। তাহলে দুটো অর্থবোধিক দুটি অর্থবোধিক শব্দ শব্দ কি কি? এক হলো পাক আর এক হলো স্থান। কি দুটো মানে অর্থবোধক শব্দ বের করতে পেরেছি? বোঝাতে পেরেছি? জি স্যার। শব্দ দুটো কি কি? পাক এবং ইস্টান। আচ্ছা, এইবার আসো, এখানে মোট বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ আছে। আই বাদ দিয়ে, আই নিলে 8টা হবে। আমি পরে আইতে আসতেছি। এবার আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হলো পাক। প্রথম পি ফর পাঞ্জাব। প্রথম পিতে কি? পাঞ্জাব। পাঞ্জাব। এ ফর আফগানিয়া। আফগানিয়া, এ নাই নিয়া। আফগানিয়া হলো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। আমি এখানেই রাখি, এখানে রাখি। তাহলে পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিয়া, কে ফর কাশ্মীর। কাশ্মীর। তাহলে প্রথম যে তিনটা শব্দ PAK, পাক, পবিত্র, এটা আবার তিনটা জায়গা থেকে নেওয়া হয়েছে। পাঞ্জাবের কি নেওয়া হয়েছে বলো? পাঞ্জাবের পি। আর আফগানিয়ার এ। আফগানিয়া মানে এ। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের লোকাল নাম। আর কাশ্মীরের কে। আমি যদি বলি পি ফর কি বলো? পাঞ্জাব। পি ফর পাঞ্জাব। এ ফর আফগানিয়া। আফগানিয়া।
হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের স্থানীয় নাম। আর কে ফর কাশ্মীর। কাশ্মীর। এইবার আমি আবার আইটাকে উজ্জ্বল রাখতেছি, এস আনি, এস এ সিন্ধু, সিন্ধু। তাহলে এস তে কি গেল সিন্ধু, তারপর টিএন, টিএন দেখো তো বেলুচিস্তানের শেষ তিনটা অক্ষর কিনা। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে, তাহলে পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিয়া, কে ফর কাশ্মীর, এস ফর সিন্ধু, টিএন স্যার, টিএন ফর বেলুচিস্তান। তাহলে স্যার সিন্ধু, সিন্ধু বানান তো আই দিয়ে না ইংলিশে। আচ্ছা লেখো তুমি, তোমার লিখে যাওয়ার অসুবিধা নেই। সিন্ধু, পাঁচ, চার, পাঁচ। তাহলে কয়টা জায়গার নামের ইংরেজি বর্ণ নিয়ে চৌধুরী রহমত আলী 1933 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বসে পাকিস্তান নামকরণ করেছিলেন? কয়টা জায়গা নিয়ে? 5টা জায়গা। এর ভিতরে কি আমরা পূর্ব বাংলা আছি? না স্যার। তাহলে 47 সালে কেমনে গেলাম? 47-এ আমাদেরকে কেমনে পাকিস্তানে ঢুকাইলেন? বলো প্রশ্নটা কি তোমাদের এখন? দুইটা প্রশ্ন হলো, 33 সালও নাই, আল্লামা ইকবাল আমাকে ধরে নাই, এবং 1933 সালে চৌধুরী রহমত আলী আমাকে বলে নাই, তাই না? জি স্যার, আসলে কিভাবে হইলো স্যার? খেয়াল করো, আইয়ুব খানের বইয়ের নাম জানো? আইয়ুব খানের লেখা বইয়ের নাম প্রভু নয় বন্ধু। সেই বই তিনি লিখেছেন পূর্ব পাকিস্তানের মুসলমানরা হলো নিম্ন বর্ণের হিন্দু থেকে মুসলমান হওয়া, সে কারণে এই মুসলমানদের হাতে গণতন্ত্র, স্বায়ত্ত শাসন কোনটি শোভা পায় না। অর্থাৎ আমরা নিম্ন বর্ণের, বুঝছো? জি স্যার। আর উনারা, উচ্চ বর্ণের। আমরা তো এই শব্দগুলো সাধারণত হিন্দুদের ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? জি স্যার। আশরাফ আত্রাফ ব্যবহার করা কোন ধর্মের মানুষের ক্ষেত্রে? জি স্যার। মুসলমান। আশরাফ আত্রাফ উচ্চ নিচ হিন্দুদের ক্ষেত্রে স্যার এটা। মুসলমানদের ক্ষেত্রে। অর্থাৎ আমরা আত্রাফ, আমরা নিচু জাত, আমরা আমরা ছোট জাত, আমরা নিম্ন বর্ণের হিন্দু থেকে মুসলমান হওয়া, বলতেই পারো আমরা সবাই হিন্দু, ওই নিম্ন বর্ণের হিন্দু, তার থেকে আমরা মুসলমান হয়েছি। আমাদের এই দেশে যে আরবীয় মুসলমানরা আসার ফলে এদেশে যে শঙ্করায়নের সাথে আরবীয়দের যোগ হয়েছে সেটা তারা পায় না। আরবীয়রা আমাদের দেশে এসছে, এবং আরবীয়রা সপ্তম, অষ্টম, নবম শতাব্দী জুড়ে তারা এসছে নৌকা জেগে, নৌকা যোগে নেমে ওই অঞ্চল দিয়ে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, এই অঞ্চলে দিয়ে তারা বসতি গাড়েনি। জি স্যার। জি স্যার। তুমি 12 আউলিয়ার নাম শোনি, 12 আউলিয়া কে, তাদের কি জন্ম আমাদের এখানে না আরবে? স্যার ওটা জন্ম তো আরবে স্যার। হ্যাঁ, তারা এখানে আসছে। 360 আসছিল আউলিয়া এখানে বলা হয় সিলেটকে। তারা কোথা থেকে এসছে? আরব থেকে ব্যবসা করার জন্য বা ধর্ম প্রচার করার জন্য তারাই কিন্তু এরকম প্রয়োজনে আসছিল। আসার মধ্য দিয়ে, তারাই কিন্তু আসার মধ্য দিয়ে এদেশের ওরা তো মানুষ আরব থেকে প্রথম স্যার, সীমা করতে আরবীয়। মুসলমান হওয়ার সুযোগ পেয়েছে। আর ত্রয়োদশ শতাব্দীতে 1204 সালে যখন ইফতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সেন বংশের লক্ষণ সেনকে পরাজিত করে পালিয়ে তাড়িয়ে নদিয়া দখল করেছিলেন, তারপর তিনি নিয়ে গেছিলেন রাজধানী গৌড়ে। গৌড়ের নামকরণ করেছেন লক্ষণাবতী, এবং সেখানে তিনি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। সেই মসজিদে শাসক প্রজা সবাই মুসলমান একসাথে নামাজ পড়ে। কিন্তু হিন্দুদের ভিতরে তোমার সেই সেন বংশের ওরা বর্ণ প্রথা প্রবর্তন করে গিয়েছে যে নিম্নবর্ণের হিন্দু হচ্ছে অস্পর্শ। কিন্তু মুসলমানদের ভিতরে এই জায়গাটা আছে, তার মসজিদে সবাই একসাথে নামাজ পড়ে, কিন্তু মন্দিরে সবাই একসাথে যে পূজা দিতে পারে না। তখন সত্য কথা, ওই নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে মুসলমানদের এই যে ধর্মীয় সংস্কৃতি, এটা তো আমাদের চেয়ে বেটার।
ওদের সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করে, এই জন্য তারা দলে দলে মুসলমান হইল। এই জন্য দেখবা যে পশ্চিম বাংলার নদিয়া জেলা, তারপর তুমি মুর্শিদাবাদ জেলা, চাঁপাই নবাবগঞ্জ, মালদা জেলা, এই সমস্ত জেলায় দেখবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ। কারণ মুসলমানরা সেই 1600-1204 পর থেকে, আমি যদি বলি যে 1765 পর্যন্ত শাসন করেছে, তারা কোথায় বসে? হয় গৌড়ে বসে, আর না হলে মুর্শিদাবাদে বসে। সে মোগল আমলে তোমার 1600 কি বলবে যে, হ্যাঁ, হ্যাঁ, 1617 সালে মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী নিয়ে গেলেন মুর্শিদাবাদে। এরপরে মুর্শিদাবাদে ছিল 1781 সালে গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস, তিনি এটা নিয়ে গেছিলেন কলকাতায়। কথা বুঝতে পেরেছো? ওই কলকাতায় আনার পরে ওই ওই যে যে মুসলমানরা যে অঞ্চলে শাসন করেছিল, সেই অঞ্চলে কিন্তু মুসলমানরা বেশি। নদিয়া, পরে তুমি কৃষ্ণনগর থেকে যত এদিকে কলকাতার দিকে আসবে, তত হিন্দু অধ্যুষিত। তবে একটা জায়গায় যখন শাসন ব্যবস্থা গড়ে ওঠে, তখন সেই জায়গায় সেই ধর্মেরও একটা প্রভাব থাকে। তো যেটা বলছিলাম, এই 4টে নিয়ে, 5টা নিয়ে তিনি পাকিস্তান নামকরণ করলেন, আমরা এখানে নাই। এইবার আসো 3 নাম্বার। স্যার, আইয়ুব খানের বইটার নাম আরেকবার বলবেন একটু প্লিজ? বলো, 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 কি বলছিলা? স্যার, আইয়ুব খানের বইটার নাম আরেকবার বলবেন একটু? আইয়ুব খানের বইয়ের প্রভু নামটা কি? নয় বন্ধু। যে বইয়ে উনি বলেছিলেন যে প্রভু নয় বন্ধু। প্রভু। উনি ওই ওকে স্যার। বইতে লিখেছিলেন, পূর্ব পাকিস্তানের মুসলমানরা হলো নিম্ন বর্ণের হিন্দু থেকে মুসলমান হওয়া, তাই তাদেরকে, তাদের গণতন্ত্র, স্বায়ত্ত শাসন কোনোটাই শোভা পায় না। অর্থাৎ আমাদের রাজনীতি করার অধিকার নাই, কারণ আমরা নিম্ন বর্ণের হিন্দু, আমরা রাজনীতি করবো কেন? রাজনীতি করবো উচ্চ বর্ণের মুসলমানরা, এই আর কি। ক্লিয়ার তো না? জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, এবার আসো। তাহলে এবার স্যার 3 নম্বর অ্যান্সারটা তো দিলে, স্যার অ্যান্সারটা তো দিলেন না স্যার। কোনটা? মানে ওই যে বাদ যে দিল, মানে পরে যে আবার বাংলাকে যে অ্যাড করলো, মানে পাকিস্তান, আমি আসছি, আমি মানে সেটা আসছি। আচ্ছা, আগে এটা দেখে নি। লাহোর প্রস্তাব 22 ও 23 মার্চ 1940 লাহোরে মুসলিম লীগের সভা বসে। এই সভায় 22 তারিখে জিন্নাহ সাহেব বললেন, ভারতে মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, সো এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হতে হবে। স্যার তারপরের দিন, সম্ভবত আপনার ভিডিও অফ হয়ে গেছে, হ্যাঁ, ভিডিও অফ হয়ে গেছে আর কি, মানে এই শফিক, শফিক, দেখো তো ভিডিওটা পুরো অফ হয়ে গেছে। আমাকে জানি। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে 22 এবং 23 মার্চ 1940
লাহোরে মুসলিম লীগের সভা হয়। 22 তারিখে মুসলিম লীগের সভাপতি জিন্নাহ সাহেব বললেন মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, ট্রু নেশন থিওরি। 23 মার্চ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, উনি মুসলমানদের জন্য একটা রাষ্ট্রের প্রস্তাব করলেন। যেই রাষ্ট্রে তিনি বললেন উত্তর পূর্বাঞ্চল। এই উত্তর পূর্বাঞ্চল বলে দেখো তো আমরা পড়লাম কিনা এর ভিতরে? জি স্যার, এবার পড়ে গেছি আমরা। এইবার পড়ে গেছে। উত্তর পূর্বাঞ্চল নিয়ে হবে একটি স্টেট। তাহলে উনি প্রস্তাব কিসের? উত্তর পূর্বাঞ্চল নিয়ে হবে একটি স্টেট এবং উত্তর পশ্চিমাঞ্চল। দেখো তো ওরা পড়লো কিনা। জি স্যার, এবার পাকিস্তান পড়ছে। উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে হবে আরেকটি স্টেট। এই যে তাহলে আমরা দুটো রাষ্ট্র হচ্ছি, দুটো স্টেট হচ্ছি। তাহলে শেরে বাংলার প্রস্তাবে মুসলমানদের জন্য কয়টা স্টেটের কথা বলা হয়েছিল? দুইটা। দুটো স্টেটের কথা বলা হয়েছিল এবং এই দুটো স্টেট মিলে একটি FEDERAL ফেডারেল স্টেট হবে। তাহলে এই দুটো মিলে একটা কি স্টেট হবে বলো? ফেডারেল স্টেট। ফেডারেল স্টেটের বাংলা কি? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। আচ্ছা, এবার আসো, আমরা 1947 সালের 14 আগস্ট যে পাকিস্তান হয়েছিলাম, সেটা কি ফেডারেল স্টেট হয়েছিল? না স্যার, ইউনিটারি হয়েছিল। ইউনিটারি স্টেট হয়েছিল। ধন্যবাদ। ইউনিটারি বা এক কেন্দ্রিক রাষ্ট্র হয়েছিল। তাহলে ফেডারেলটা বাদ দেওয়া হলো কখন? শেরে বাংলার প্রস্তাব। এবার আসো, ওরা আমাদেরকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। 1935 সালে ভারত শাসন আইন দেওয়া হয়। সেই ভারত শাসন আইন যেটা শুরু হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের পর, মুসলমানদের জন্য আলাদা স্বার্থ দেওয়া হবে সেই জায়গা থেকে। এবং 1906 সালে মুসলিম লীগ হলো। মুসলিম লীগ হয়ে তারা দাবি তুললে রাখলো যে আমাদের জন্য আইনসভা করতে হবে, আমাদের জন্য পৃথক ব্যবস্থা করতে হবে। তখন বললো তোমাদের জন্য করবো, বাট তোমরা সংখ্যালঘু এই হিসাবে করবে। খেয়াল করো, আজকে আমরা ধর্মীয় ভাবে যারা একটা দেশে কম মানুষ তাদেরকে সংখ্যালঘু বলি না? জি স্যার। আচ্ছা, কোন মানুষের পরিচয় কি সংখ্যালঘু সংখ্যা গুরু দিয়ে হয়? না স্যার। কিন্তু আমরা করি। তার মানেটা হলো যে আমরা মানুষকে মানুষের বিবেচনা করছি না। সেদিন দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় এসছেন। কতবার এসছেন? আচ্ছা, এরকম কি বলা হয় যে বিশ্বে এরকম বলা যায় না যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বৈজ্ঞানিককে বলা উচিত না এরকম যে সবচেয়ে প্রভাবশালী বা শ্রেষ্ঠ কি বলে অর্থনীতিবিদকে? বলা যায় না পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কি বলে যে বলবো যে আমি চিকিৎসককে? এভাবে বললে ভালো হয় না? সবচেয়ে প্রভাবশালী মুসলমানকে? সে কিসের জন্য প্রভাবশালী? সে কি কিছু আবিষ্কার করেছে? না মানুষের স্যার। আবিষ্কার সবচেয়ে, আমি যদি বলি তোমার কি বলবো যে নবম দশম শতকের দিকে, দশম শতকে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আহ চিকিৎসক কে ছিল? ইবনে সিনা। ওরা আবার হচ্ছে মধ্য এশিয়া। ইবনে সিনা। আচ্ছা, ইবনে সিনা কি মুসলমান হিসাবে
100-র বেশি ধর্ম বই লিখেছে, কি বলে, চিকিৎসা শাস্ত্র লিখেছিলেন না মানুষ হিসেবে? মানুষ হিসেবে। ওখানে কি লেখা আছে আমি মুসলমান, চিকিৎসাটা এই মুসলমান 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 এইভাবে লিখেছেন? না চিকিৎসা পদ্ধতিটা লিখেছেন? সেই চিকিৎসা পদ্ধতি কোনো ধর্মীয় পরিচয় দিয়ে করা যায়? আমি এটা বলবো যে সেই সময় মুসলমানদের মধ্যে অনেক শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এর অর্থ কি যে আমাকে বলতে হবে সে প্রভাবশালী মুসলমান, না বলতে হবে শ্রেষ্ঠ ডাক্তার? কি শ্রেষ্ঠ বলবো বলো? ডাক্তার বলতে হবে। শ্রেষ্ঠ ডাক্তার বলো। মানুষের পরিচয় হচ্ছে তার কর্মগুণে, মানুষের পরিচয় হচ্ছে তার উদ্ভাবন, তার কর্মগুণ, তার অর্জনের প্রেক্ষাপটে, এবং সেটা সে করেছে মানুষ হিসাবে, নট হিন্দু, নট খ্রিস্টান, নট বৌদ্ধ, নট মুসলিম। কিন্তু তোমরা কি জানো যে এই ভারতবর্ষে ইংরেজরা প্রথম কখন কি প্রতিষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠান করেছিল? জানো? 1800 সালের দিকে মনে হয়। হ্যাঁ, 1800 সালের দিকে। কি প্রতিষ্ঠান হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের জন্য হয়নি, ওদের ট্রেনিং ও সেন্টারের জন্য হয়েছিল, পরে উঠাই দিছিল। যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা করলো তখন ওটা উঠাই দিছিল। প্রথম হয়েছে হলো 1784 সালে, গভর্নর জেনারেল হেস্টিং সাহেব কলকাতায় করেছেন আলিয়া মাদ্রাসা। এটা হচ্ছে আমাদের ভারতীয় মুসলমানদের জন্য আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান করলো। তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, সেই জায়গায় 100 বছর ধরে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিল। আচ্ছা, তারা কি আমাদেরকে প্রকৃত ইসলাম শিখিয়ে পেরেছে, নাকি তাদের মতো করে ইসলাম বানিয়ে শিখিয়েছে? স্যার তাদের মতো ঠিক করেই আছে। তো শিখাবে। আচ্ছা, তাদের মতো শিখিয়েছে, এবং তারা যেটা চেয়েছিল যে মুসলমানদেরকে এতটাই নিচে রাখবো যাতে কখনোই তারা জাতীয়তাবাদের কথা বলতে না পারে, সচেতন হতে না পারে, চিন্তাশীল হতে না পারে। আমাদেরকে নিচে রাখার জন্য তারা এই কাজটা করেছে, এবং তাদের হাত থেকে আমরা মাওলানা সার্টিফিকেট নিয়েছি। মাওলানা শব্দের অর্থ কি? আমি জানি বলি না না স্যার। মওলা আমাদেরকে রক্ষা করুন, জি স্যার। মওলা আমাদেরকে বাঁচান, মওলা আমাদেরকে সুবুদ্ধি দিন, আমাদের মানুষদেরকে আল্লাহ মানুষ, এই মওলা তুমি মানুষ মানুষ করে বানাও। এই মওলা মানে সৃষ্টিকর্তা, আল্লাহ। তো যাক, এগুলো আর বলার কিছু নেই। আমার চোখ আছে, আমি দেখি না বাবা। আমার মন আছে, উপলব্ধি করার ক্ষমতা আমার দেয়নি আল্লাহ। আজকে আমরা বড় বড় কথা বলছি, আজকে আমরা ইয়া করবো, তেয়া করবো, ভেঙে ফেলবো, অমুক করবো, এই বাটা কোম্পানি ভেঙে ফেললাম, পেপসি কোম্পানি ভেঙে ফেলবো, এই কি বলে ফেসবুক রাখবো, ফেসবুকের মালিক তো ইহুদি, গুগলের মালিক ইহুদি। এগুলোকে আমরা বন্ধ করি? কি করি নাকি? বাটা কোম্পানি, বাটা কোম্পানি কোন দেশের মালিক? জানো বাটা কোম্পানির মালিক কোন দেশের? না স্যার। না গত স্যার। এপ্রিল মাসে ঢাকায় অনেকগুলো বাটা কোম্পানির দোকান ভাঙা হয়েছে না, জুতা চুরি করে নিয়ে যায় আবার বেচে ফেলাইছে না তারা? কি কি জনতা বলে ইত্যাদি ইত্যাদি, আমার নাম বলার দরকার নাই। বাটা শু কোম্পানি জুতা লুটতরাজ হয়নি? জি স্যার। হয়েছিল। ঠিক সেই সময় আমাদের বিডা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সংস্থা, তারা 4 দিন ব্যাপী ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ মেলা করছিলেন, বিনিয়োগ কনফারেন্স করছিলেন। ঠিক সেই সময় বিদেশ থেকে আগত
বিনিয়োগকারীরা দেখে গেল বাংলাদেশে তারা বাটা কোম্পানি ভেঙে ফেলায়, পেপসি কোম্পানি ভেঙে ফেলায়। বাংলাদেশের ইতিহাসের এইবার সবচেয়ে কম বিনিয়োগ এসছে বিদেশিদের কাছে, এবং বাংলাদেশে এবার সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। গত 3 মাস যাবৎ বাংলাদেশের রপ্তানি ধারাবাহিকভাবে কমতেছে। এই তথ্যগুলো তোমরা তো কেউ ট্যাগ দিবা, স্যার কি আওয়ামী সন্ত্রাসী নাকি, আওয়ামী ফ্যাসিবাদের দোষর নাকি, তাই না? তথ্য কি আমার স্যার না তোমার না সবার? স্যার আসলে অর্থনৈতিক অনেকগুলো টার্ম আসলে সবাই গ্রাজুয়েশনের পরে জানতে পারে, আগে অনেকে বুঝতে পারে না অর্থনৈতিক টার্মগুলোর পরিচিতি। পেপারে দেখলাম, আজকে না কালকে পেপারে দেখলাম, আমাদের এসএসসি পাস করার পর তার লেভেলটা থাকে ক্লাস 7 লেভেল, আইকিউতে থাকে 7 লেভেলে। তাহলে তুমি যখন অনার্সে ভর্তি হতে যাচ্ছ, তখন তোমার 9 10 এর লেভেল থাকতেছে। তার 4 বছর পর তুমি তো ইন্টারমিডিয়েট লেভেলের হবা, ইন্টারমিডিয়েট লেভেল একটু পরে যাবো, অথচ তোমার তখন সরকারি চাকরি পরীক্ষা দিতে, বিশেষ পরীক্ষা দেওয়ার যোগ্য হয়ে গেছে। একটু কথা মাথায় রেখো যে স্যার যে কথাগুলো বলতেছেন, আমি বিশেষ চাকরি চাই, আমি কি উপযুক্ত? নিজের কাছে প্রশ্ন করো। তুমি যেদিন ভাববে যে আমি জানি না, সেদিন তুমি প্রকৃত জ্ঞান অর্জন করা শিখতে পারবে। সক্রেটিস এই কথাটা বলে রাখো, যে নিজে আমি যখন বলবো যে আমি জানি না, তাহলে সেদিন থেকে আমি জ্ঞান অর্জনের পথে হাঁটতেছি। আর জ্ঞান অর্জন চিরদিনের কোনোদিন শেষ হবে না। তাই সবসময় ভাববে যে আমি জানি না, এটা আমি জানি, আর তাই আমি জানতে চাই। কিন্তু আমাদের দেশে কিন্তু হয় না। তোমাদের সেদিন একটা গল্প বলছিলাম না, মনে আছে? ওই যে ঈশ্বর ভালোবাসার উপরে স্যার কারো কি লিওটলস্টয়। আছে? মনে না, সেটা আছে। আমি সেখানে একটা বলেছিলাম না, একটা ক্লাসে নাস্তিক টিচারের কথা। জি স্যার। এগুলো গল্প যদি মনে না রাখো না, যাও, বলে লাভ নেই আর। এবার আসো, সেটা হলো এই যে পাকিস্তান রাষ্ট্রটা হবে যুক্তরাষ্ট্র, সেটা না হলে এই যে 1946 সালে শেষ নির্বাচন হয়, আর ওই যে 37 সালে প্রথম নির্বাচনে আমাদের এই বাংলা প্রদেশে আসন বেশি পাইছিল কংগ্রেস, কিন্তু সরকার গঠনের মতো আসন পায়নি। দ্বিতীয় ছিল মুসলিম লীগ। মুসলিম লীগ শেরে বাংলা কৃষক প্রজা পার্টিকে নিয়ে তারা সরকার গঠন করেছিল, কোয়ালিশন সরকার। আর আজকে যে পাকিস্তান, ওই সমগ্র পাকিস্তানে মাত্র 2টো আসন পেয়েছিল। তাহলে মুসলিম লীগের সবচেয়ে প্রভাব কোন জায়গাটায় বেশি? তা তো স্যার পূর্ব পাকিস্তানই ছিল। বাংলায়। উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে একটা মুসলিম লীগের নমিনেশন দিতে পারেনি। পাঞ্জাবে 2টা আসন পাইছিল, আর কোথাও আসন নমিনেশনই দিতে পারেনি। তাহলে মুসলিম লীগ স্ট্রং ছিল কোথায়? পূর্ব পাকিস্তানে। বলো বাংলায়, পূর্ব বাংলায়, বাংলা প্রদেশে। জি স্যার, বাংলাদেশ। তাহলে মুসলিম লীগের সভাপতি কে? জিন্না সাহেব। তার বাড়ি কোথায়, বাংলা না সিন্ধুতে, পাঞ্জাবে, সিন্ধুতে? ওনার বাড়ি সিন্ধুতে। পাকিস্তানে। জেনারেল সেক্রেটারি তিনি হলেন কি বলে যে লিয়াকত আলী খান, তিনিও পাকিস্তানে তাহলে ছিলেন। তাহলে স্যার প্রেসিডেন্ট ওয়েস্ট পাকিস্তানে। পাকিস্তানের। স্যার তাহলে অথচ ওয়েস্ট পাকিস্তানে তখন। প্লিজ, ওয়েস্ট নট ওয়েস্ট, নট ওয়েস্ট, আমি বলছি পশ্চিমে ছিল, মানে এখন যেটা পাকিস্তান সেখানে ছিল। আমি যে 47 না গেলে আমি পূর্ব পশ্চিম বলবো না। আমি বলছি 1937 সালে নির্বাচনে এখন যেটা পাকিস্তান, সেখানে 2টো আসন পেয়েছিল, আর আমাদের এই দেশে পাইছিল 100 মতো।
এবং এদেশে এই বাংলায় কারা সরকার গঠন করেছিল? মুসলমানরা, মুসলিম লীগটা হচ্ছে। মুসলিম লীগ এবং শেরে বাংলাকে নিয়ে সেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন শেরে বাংলা। তাহলে এই বাংলায় ছাড়া মুসলিম লীগ কি আজকে যেটা পাকিস্তান সেখানে ছিল? না স্যার। আগে গণিনি, এখন কি আমাদের গুনতে হবে কি না? মুসলিম লীগ বললেই তো বাংলা এসে যাচ্ছে, বাংলা ছাড়া তো মুসলিম লীগ নাই। আবার মুসলিম লীগের নেতা কারা? ওই দেশের পশ্চিম পাকিস্তান বা পাকিস্তানের এখনকার। তাহলে এখন শেরে বাংলা মুসলমান এখানে, ওরা তো কিছু পারে, তখন দেখো তো আমাদের একটু গণতে হয় কিনা। 1930 সালে না গোনা পারছেন, 33 সালে নাম না রেখে পারছেন, 40 সালে পারলেন না কেন? কারণ আপনারা মুসলিম লীগের কেউ না, মুসলিম লীগের সব তো বাংলায়। তাহলে বাংলাকে এবার কি প্রাধান্য দিতে হবে না? কি দিতে হবে তো? জি স্যার, এই জন্যই স্যার, এই ভারতে জন্যই স্যার যুক্ত করছিল 1% তাহলে। মুসলমান ছিল, ছিল শেরে বাংলা, আর বাকি 10টা ছিল হিন্দু। তাহলে সবেদন নীলমণি একজন, সে ছিল কোন জায়গায়? বাংলার, বাংলার, বাংলার। বলো না বাংলার। স্যার এই জিনিসটা একটু আরেকবার বলবেন স্যার, এই মানে নির্বাচনের বিষয়টা, এটা আসলে ক্লিয়ার হতে পারতেছে না। তোমরা একটু খেয়াল করে শোনো। জি স্যার। 1935 সালে ভারত শাসন আইন, হুম। সেই আইনে সারা ভারতকে 11টা প্রদেশে ভাগ করা হয়েছে এবং 1600 মতো আসন হুম। ছিল। তার ভিতরে আমাদেরকে 1600 কতগুলো আসন দেওয়া হয়েছিল মুসলমানদের সংখ্যালঘু হিসাবে। 1937 সালে প্রথম নির্বাচন হয়, সেই নির্বাচনে সিন্ধু, তারপরে ওই পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যেটা এখন পাকিস্তানের মধ্যে, বুঝছো, জি স্যার। সেই জায়গায় মাত্র 2টি সিট পেয়েছিল, আর যা পাবার সব আমাদের বাংলায় পেয়েছিল। তাহলে মুসলিম লীগের প্রভাবটা 37 সালের নির্বাচনে দেখা গেল যে প্রভাবটা বাংলায়। ওই মুসলিম লীগের নেতা তখন, এখন যারা পাকিস্তান, সেই পাকিস্তানের জিন্নাহ লিয়াকত আলী, কিন্তু সেখানে মুসলিম লীগের কোনো প্রভাব নাই। প্রভাব আছে কোথায়? বাংলায়। বাংলায়। আগে গণে নেই কেন? মনে করছে যে আমরা হলাম শিক্ষিত, আর আমরা হলাম আর্য না জনগোষ্ঠী। এখানে আবার অন্য কথা চলে আসবে। আমাদের আছে যে আমরা ওই অস্ট্রিক মঙ্গোলীয় জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে ওঠা, আর ওনারা হলো দ্রাবিড়, তারপরে আর্যদের, এরা উচ্চ বর্ণের রক্তে জন্ম নেওয়া শঙ্কর জাতি। তো উচ্চ বর্ণের ওনারা মুসলমান, আমরা হলো নিম্ন বর্ণের মুসলমান, আমাদের গণে নাই। কিন্তু যখন দেখলো যে মুসলিম লীগ তো যা আছে বাংলায় আছে, আমাদের কি আছে, তখন তারা বলল, আমাদের শেরে বাংলাকে দিয়ে লাহোর প্রস্তাবটা দেওয়া হলো। সেই লাহোর প্রস্তাবে বললেন যে আমাদের এই অঞ্চল নিয়ে হবে একটা রাষ্ট্র, এবং আপনাদের ওই পশ্চিম অঞ্চল নিয়ে হবে একটা রাষ্ট্র, দুটো রাষ্ট্র নিয়ে হবে একটা ইউনাইটেড ফেডারেল স্টেট। কিন্তু 1946 সালের নির্বাচনে এই লাহোর প্রস্তাব ছিল নির্বাচনের ম্যানিফেস্টো, নির্বাচনের কর্মসূচি। এই কর্মসূচিকে দিয়ে 46 সালে মার্চে ইলেকশন হলো, মুসলিম লীগ অনেক আসন পেয়ে গেছে। পাওয়া যাওয়ার পর এপ্রিল মাসের 6-7 তারিখে জিন্নাহ সাহেব এই মুসলিম লীগের যারা আইন পরিষদের সদস্য হয়েছে তাদেরকে নিয়ে দিল্লিতে ওদের সভা করে বললেন, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, মানে এই ইস্ট এবং ওয়েস্ট, এই দুটোকে নিয়ে একটা অখণ্ড রাষ্ট্র, মানে ইউনিটারি স্টেট। তাহলে ফেডারেল স্টেটের কথা ছিল লাহোর প্রস্তাবে, তাই না? জি স্যার। ফেডারেল স্টেটের ছিল লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব পরিবর্তন করে ইউনিটারি স্টেটের বিষয়টি কে আনলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। পরিষ্কার ভাষায় বলছি, সেদিন যদি জিন্নাহ সাহেব লাহোর প্রস্তাব পরিবর্তন না করতেন এবং 47 সালে 14 আগস্ট যুক্তরাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্ম হতো, এখনো পাকিস্তান থাকতো। তাহলে জি স্যার, পাকিস্তান বিষয়টা কি ক্লিয়ার শেখ হয়েছে মুজিব স্যার। ছিল?
তাহলে স্যার পাকিস্তান ভাঙ্গার মূল কারণটা হলো যে শেরে বাংলা লাহোর প্রস্তাবকে পরিবর্তন করা। সর্বশ্রেষ্ঠ কারণ হলো লাহোর প্রস্তাব পরিবর্তন করা। পরিবর্তন করার ফলে আমরা রাজনৈতিক অধিকার পাইনি, আমরা স্বায়ত্তশাসন পাইনি, আমরা বাজেট করার অধিকার পাইনি, আমরা আমাদের কি বলবো যে কোন রকমের রাজনৈতিক সুযোগ সুবিধা আমাদের ছিল না। সে কারণে 54 নির্বাচনে 21 দফা ম্যানিফেস্টো ছিল, তার 19 নম্বর দফায় বলা হলো আমরা লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন চাই। আমরা কি দাবি করতাম এটা যদি 47 সালে লাহোর প্রস্তাব মোতাবেক পাকিস্তান হতো, তাহলে কি আমরা দাবি করতাম আর স্বায়ত্তশাসনের জন্য? না স্যার, দাবি করতাম না। 1957 সালের ফেব্রুয়ারি মাসের 7-8 তারিখে কাকবারি সম্মেলনে মৌলানা ভাসানী বলেছিলেন আমাদেরকে যদি মানে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ স্বায়ত্তশাসন না দেওয়া হয় তাহলে আমরা পাকিস্তানকে বাঙালি জাতি আসসালাম আলাইকুম বলতে বাধ্য হবে। ভাসানী সাহেব কে কথা বলতেন, সালাম দিতেন, বিদায় করতে দিতেন, বিদায়ের কথা না বলতেন স্যার, যদি না লাহোর স্যার, প্রস্তাব মোতাবেক পাকিস্তানের জন্ম হতো? না স্যার। 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা দিলেন লাহোর প্রস্তাবের ভিত্তিতে 6 দফা, এবং সেই 6 দফা 71 সালে বাংলাদেশ স্বাধীন করেছে। এক কথা বলছি, 6 দফা না হলে 71 বাংলাদেশ হতো না। আচ্ছা, 6 দফা ছিল কিসের ভিত্তিতে? লাহোর প্রস্তাবের ভিত্তিতে। তাহলে লাহোর প্রস্তাব পরিবর্তন না করলে কি আমরা 54 নির্বাচনে বলতাম? না স্যার, আমরা কাকবারি সম্মেলনে মৌলানা ভাসানী বলতেন? না স্যার, শেখ মুজিব 6 দফা দিতেন? না স্যার, তাহলে কি পাকিস্তান ভাঙতো? না স্যার, ভাঙতো না। ক্লিয়ার সহজে পাকিস্তান ভাঙার প্রধান কারণটা কি? জি স্যার। এইটুকু একটু মনে রেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কি নিয়ে রাজনীতি করছি, কিসের জন্য রাজনীতি করছি, কেন আমরা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করছি, কেন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হবে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে যা ঘটে গেছে সে তো সেটেলড, এখানে বিতর্কের কোনো সুযোগ নাই, কাউকে বাদ দেওয়ার সুযোগ নাই, কাউকে ঢোকানোর সুযোগ নাই। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা বিপক্ষে, তারা পাকিস্তানি, তারা বাংলাদেশি না। যেমন জার্মানিতে কেউ কি আর নাজি পার্টি করতে পেরেছে? মুসলিম কেউ কি ইতালিতে আর ফ্যাসিস্ট পার্টি করতে পেরেছে? এগুলো কথা বলে এখন লাভ নেই। এইবার আসো ভাষার সমস্যা এবং ভাষা আন্দোলন। এটা নিয়ে আমি পরে তোমাদের ভাষা আন্দোলন পরে একটা ক্লাস দিব, পরে ক্লাসে ভাষা আন্দোলন নিব বাংলাদেশ অ্যাফেয়ার্সে। যদি ভাষার সমস্যা না হতো, যদি বলা হতো না, এটা কথা না বলা হতো উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এর অর্থ হলো আমরা বাংলায় কথা বলি এটা বলতে পারবো না, আমরা বাংলায় লেখাপড়া করি এটা করতে পারবো না। অর্থাৎ ব্যবহার্যের ভাষা আমার বাংলা, সে পরিবর্তে হবে উর্দু। আমার শিক্ষার মাধ্যম বাংলা, তার পরিবর্তে উর্দু। তাহলে কি বাংলা থাকবে? না স্যার, বাংলা থাকবে না। তাহলে আমরা 56% মানুষ যাদের মাতৃভাষা বাংলা, যে ভাষা ব্যবহার করে আমি মনের ভাব প্রকাশ করি, সেই ভাষাটা আপনি বাদ দিতে চাচ্ছেন, আমি কি তা মানবো? না স্যার। এই ভাষা সমস্যা কি শেখ মুজিব করেছিলেন না পশ্চিমা শাসক গোষ্ঠী করেছিলেন? পাকিস্তানিরা স্যার। ভাষা আন্দোলন নালে 52 21 সালাম বরকত শফিক জব্বাররা কি রক্ত দিত? না। আর রক্ত না দিলে বাঙালি জাতির ঐক্য হতো? না স্যার। ঐক্য না হলে 54 নির্বাচনে মুসলিম লীগের ঝাঁটাপিটা করে বিদায় করতাম? না স্যার। 56 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করাতে পারতাম? না স্যার। 62 সালে শিক্ষা আন্দোলনে সেই শরীফ শিক্ষা কমিশন রিপোর্টকে বাতিল করাতে পারতাম? না স্যার। না স্যার। 6 দফা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা জাতির 6 দফার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেল। 1969 সালে মহান গণ অভ্যুত্থানে আমরা কি বিজয়ী হইনি? আন্দোলনে সেই মামলা প্রত্যাহার করতে বাধ্য করেছি না আইয়ুব খানকে? জি। পারতাম না যদি ভাষা আন্দোলন না হতো। 70 নির্বাচনে মানুষ কিন্তু নৌকায় ভোট দেয়নি, আওয়ামী লীগের প্রতীকে ভোট দেয়নি, দিয়েছিল বাঙালি জাতির প্রতীকে ভোট। দেখো 71 মুক্তিযুদ্ধে গুটি কয়েক রাজাকার আলবদর ছাড়া সারা জাতি ঐক্যবদ্ধ ছিল কিনা? তুমি তো দাদা দাদিকে জিজ্ঞেস করে দেখো। আমার মা গেরিলাদেরকে রান্না করে খাইয়েছেন, আমি মুক্তিযোদ্ধাদের জুতা পরিষ্কার করে দিয়েছি, তাদের বন্দুক তেল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আমার মামা বাড়ি একটা ক্যাম্প ছিল, আমার মার বড় চাচার ছেলের বাড়িতে, দোতলা একটা বিল্ডিং।
তারপরে হলো তারা যখনই কোন জায়গায় ওই আর্মি আসতেছে খবর শুনে আমরা সেই গুলির বাক্স মাথায় করে নিয়ে দৌড়াই দিয়ে আসছি। আমরা তো সিক্সের ছাত্র আর কি, আমরা এই কাজগুলো করতাম তাদের। আমি মুক্তিযুদ্ধ করিনি, কিন্তু আমি কি মুক্তিযুদ্ধ দেখেছি এবং মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে কতটুকু সহযোগিতা করেছিলাম, এটা আমার গর্বের ধন। এটা আমার মৃত্যু পর্যন্ত থাকবে। আমার সন্তানকে আমি শিখিয়েছি, আমার মেয়েকে শিখিয়েছি। আমার মেয়ে আমেরিকা মানে সে পিএইচডি তে রেকর্ড পরিমাণ নাম্বার নিয়ে বেস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছে, অথচ তোরা জানো তার বাসায় বাংলা বই ছাড়া লাইব্রেরিতে ইংরেজি বই নেই। প্রতি বছর সে এই যে আগামী 7 তারিখে আসবে, আমার এর ভিতরে অর্ডার দিয়ে দিচ্ছে যে ভাই বাবা এই বইগুলো তুই ম্যানেজ করে রেখে। আমি বলে দিচ্ছি কাল পরশু চলে আসবে। যার সময় অন্তত ওরা 3 জন, আমার নাতি সহ 3 জন, যার সময় অন্তত 8 থেকে 10 কেজি বই থাকবে বাংলায়। এর অর্থ কি এই সে সারাদিন ইংরেজিতে কথা বলছে না, জি স্যার। সে টোটাল গবেষণা করতেছে ইংলিশে। এর অর্থ কি মাতৃভাষাকে বাদ যাচ্ছে? না স্যার। আমরা উর্দু শিখবো, আমরা তো উর্দুর বিপক্ষে না, আমরা বাংলার পক্ষে। আপনি কেন বাংলা বাদ দিচ্ছেন? উর্দুকে রাষ্ট্রভাষা করেন, আমাদের আপত্তি নাই, আমরা উর্দু শিখবো। একজন মানুষ যদি একাধিক ভাষা শিখে তাহলে তো একাধিক সংস্কৃতি সম্পর্কে তার ধারণা হয়, তার মানবিক বিকাশ আরো বিকশিত হয় কিনা। জি স্যার। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কতটা ভাষায় জ্ঞানী ছিলেন? দেখছো তোতামুখ কি হয়ে গেল এখন তোমাদের 18টা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন এত জ্ঞানী হলেন? তিনি 1800 ভাষায় তার জ্ঞান ছিল, তিনি জানতেন। তার মানে একটা মানুষ যত বেশি ভাষা জানবে তত বেশি সে তার মানবিক বিকাশ ঘটবে, মানুষের স্পর্শ যত বেশি সংস্কৃতি জানবে। যেমন আমি বাংলাদেশের বাইরে একবার 2000 সালে 2001 সালে কলকাতায় গেছিলাম। আমার যে মনে হলো আজ আমি দেশে একটু মাটি নিয়ে আসলাম না, এত খারাপ লাগতেছে। তারপর চলে আসছি, 2-3 দিন থেকে চলে আসছি। বিষয়টা হচ্ছে দেশের প্রতি মমত্ব বোধ থাকলে সে দেশের জন্য করতে পারে। দেশের প্রতি মমত্ববোধ মানে দেশের মানুষের প্রতি মমত্ববোধ। আর আমার নির্দিষ্ট একটা জায়গা আছে, মুক্তিযুদ্ধ যা না হলে বাংলাদেশ হতো না, সেই মুক্তিযুদ্ধ হচ্ছে আমার চেতনা, আমার মূল্যবোধ। মুক্তিযুদ্ধ বলার দরকার নাই, মুক্তিযুদ্ধ নিয়ে আমার স্লোগান দেওয়ার দরকার নেই, মুক্তিযুদ্ধ আমার হৃদয়ে আছে। যেমন আমি মুক্তিযুদ্ধকে যদি ধারণ না করি তাহলে কি আমি 72 সালকে কি তোমাদের সামনে তুলে ধরতে পারবো? কেন সেদিন আমেরিকা থেকে বলা হয়েছিল বটমলেস বাস্কেট? এটা কিন্তু যৌক্তিক কথা বলেছিল তারা। প্রকৃত অর্থে আমরা বটমলেস বাস্কেট ছিলাম, আমরা বলি অন্য অর্থে, কিন্তু তারা সত্য কথাটা বলেছে। আমাদের এটা প্রমাণ করতে হবে, তাই না? জি স্যার। কি বলো, প্রমাণ করতে পারে তোমাকে? জি স্যার। সেই আমেরিকায় 2010 সাল থেকে লেখা হয় বাংলাদেশ ইজ নো মোর বাস্কেট কেস। তো যাক আমি আসি, পরে আবার আসবো। তাহলে ভাষা ভাষা আন্দোলন না হলে কি বাংলাদেশ হতো? না স্যার। আচ্ছা, না স্যার। এবার দেখো তো অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের বৈষম্য করেছে কিনা। আমাদের 3টা পঞ্চবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছিল। প্রথমটা হলো 55 থেকে 60, পশ্চিম পাকে 68%। আমাদের কত? পশ্চিম পাকিস্তানে 68, পূর্ব পাকিস্তানে কত পার্সেন্ট? 32%। তার মাইনাস কত আমরা, পার্থক্য কত? 36। এবার দ্বিতীয় পঞ্চবার্ষিক 60 থেকে 65, ওদের ছিল 68 একই। তারপরে 65 থেকে 70, 64, আমাদের 36, 28। এই যে যে বিষয়টা গেল, তাহলে এই আমাদের যদি নিরন্তর সেইভাবে শোষণ করা হয় তাহলে কি একজন মৌলানা ভাসানী এক শেখ মুজিবের জন্ম হইতে পারে না? জি স্যার। শেখ জি মুজিব এই স্যার। কথাই বলেছিলেন যে আমার বাংলার কৃষকরা পাট উৎপাদন করে, সেই পাট আমরা বিদেশে রপ্তানি করে সব টাকা আপনি নিয়ে যান, আমার কৃষকের কিছুই দেন না। কেন? এটা চলবে না।
একথা তিনি বলেছিলেন এবং 6 দফায় সবকিছু নিয়ে এসেছিলেন। এবং তিনি 6 দফা থেকে বলেছেন যে পাকিস্তান জীবনে 6 দফা মানবে না, আর আমি জীবনে 6 দফা থেকে সরে যাব না। আচ্ছা, সরে যাব না, তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা কি স্বাভাবিক থাকবে? আচ্ছা, তারপর আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য, এখানে সব লেখা আছে। তারপরে এই ছবি সামরিক ক্ষেত্রে বৈষম্য, দেখো কথা কথা ছিল। চাকরি ক্ষেত্রে বৈষম্য, এরপর হলো শিক্ষা ক্ষেত্রে বৈষম্য। দেখো তো সর্বক্ষেত্রে যদি বৈষম্য করা হয়, একটু পর তোমাদের এই যে পাতাটা দিয়ে দিচ্ছি, এখানে সব লেখা আছে। সর্বক্ষেত্রে বৈষম্য হলে আমরা কি চুপচাপ থাকবো? না স্যার। না স্যার। না, আমি অধিকার আদায় করতে যাব। তাহলে আমরা কি পাকিস্তান ভেঙেছি না ওরা ভাঙিয়েছে? ওরা ভেঙেছে। তো ভালো থেকো, আগামী স্যার একটা দেখা হবে। স্যার একটা কোশ্চেন ছিল, করবো? একটা এখন কোশ্চেন এখন ছিল আমার স্যার। একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে।